টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চর্চিত বিষয় এবং গুজবের ডালপালা ছড়িয়েছে চারদিকে। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসার যে কার্যক্রম স্থগিত হয়েছে এর বাস্তবতা কি এবং সর্বশেষ কি আপডেট আছে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারাই কেবলমাত্র ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে গত 14ই জানুয়ারি স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সহ ৭৫টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রমের স্থগিতাদেশ দিয়েছে সেইটি নিয়ে আমরা দেখছি যে আপনিও এটা নিয়ে অনেক কথা বলেছেন, আপনার নিজের ফেসবুক পেজেও কথা বলেছেন, অন্যান্য জায়গায় অন্যান্য মিডিয়াতেও কথা বলেছেন, কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে নানান ধরনের প্যানিক সৃষ্টি হয়েছে, বিভিন্ন গুজবের ডালপালা ছড়িয়েছে। সে কারণে আজকে আমরা ইচ্ছে করে এই অনুষ্ঠানটি করছি যাতে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সেই গুজবের ডালপালাটাকে আমরা ছেঁটে দিতে পারি। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে এই আদেশের বলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তৎপ্রেক্ষিতে এই 2-3 দিন হয়ে গেছে, আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে এবং এই আদেশের মাধ্যমে কাদের জন্য সুবিধা হবে, কাদের জন্য অসুবিধা হবে এবং কাদের জন্য স্থগিত করা হয়েছে, বিস্তারিত জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য। এটা কারোর জন্য শুভকর নয়, কারণ সবাই প্যানিক হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছে, এমনকি কেউ 1 যুগের বেশি সময় ধরে অপেক্ষা করছে, তারা অবশ্যই আশাহত হয়েছেন এবং তাদের প্রতি আমাদের সমবেদনা এবং উই ফিল সরি ফর দোজ পিপল যারা এরকম দুঃসংবাদটা পেয়েছেন এবং যাদের মানে আশাহত হয়েছেন। এই জিনিসটা আমরা নিন্দা জানাই এই কারণ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৫টা দেশের জনগণের যারা ফুড স্ট্যাম্প সহ বিভিন্ন ধরনের পাবলিক চার্জে জড়িত ছিল ইমিগ্রান্ট হয়ে আসার পরে, তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে কে আসবে তাদের জন্য একটা স্থগিতাদেশ দিয়ে দিল। ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু কোনো বেনিফিট নেয় নাই এবং নেবে বলে কোনো ধরনের প্রমাণও নাই। হ্যাঁ, অনেকেই নিতে পারে যেহেতু তারা অতীত অভিজ্ঞতা থেকে বলছে, এই জন্যই তারা করছে কি, জানুয়ারি 21, 2026 থেকে এই ভেটিং প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তারা আবার এটা চালু করবে। কারোর জন্য এটা সুসংবাদ না, সবার জন্যই দুঃসংবাদ যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। এবং কমিউনিটিতে আতঙ্ক, অবশ্যই আতঙ্ক, কারণ কারা কোন অবস্থায় থাকবে আমরা এখনো জানি না ইন ফিউচারে। স্পেশালি তবে কিছু কিছু জিনিস ওয়েভ করা যাবে, কিছু কিছু জিনিস এক্সেপশন হবে। আমি অনেক রিসার্চ করেছি, এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে তারা অনেকগুলো অ্যাপ্রুভ করবে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। যদি কারো এজ আউট হয়ে যায়, আমরা প্রপারলি বুঝাতে পারি যে এজ আউটের কারণে তার ইরিপেয়ারেবল লস হবে, যদি তারা বুঝাইতে সক্ষম হয় এজ অ্যান অ্যাটর্নি এট ল, তখন তারা হয়তো এটা তাকে ইন্টারভিউ ডাকতে পারে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, প্রতিটা লরই কিছু এক্সেপশন আছে এবং এক্সেপশন গুলা আমি খুব ভালোভাবে রিসার্চ করে নিয়েছি। যদি কারোর প্রয়োজন হয়, তবে আমি একটা কথা সবার মাধ্যমে বলতে চাই, আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, অনেকেই কয়েক শত কল আসছে গতকাল থেকে, পরশু থেকে,
সবাই বলে ভাই একটা কথায় উত্তর দেন, কিন্তু আমরা কিন্তু এক অ্যাটর্নি এট ল হিসাবে এক কথায় উত্তর দেওয়ার পক্ষে সম্ভব না, কারণ এভরিথিং ডিপেন্ড অন ইউর সিচুয়েশন। অনেকে কল দেওয়ার প্রশ্ন করে, স্যার আমার গ্রিন কার্ড আছে, দেশে যাব, কি হবে? সো এটা আমি তার অতীত হিস্ট্রি আমি জানি না, কিভাবে গ্রিন কার্ড পেয়েছে, তার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তার নাম পরিবর্তন হয়েছে কিনা, তার ডোমেস্টিক ব্যালেন্স কোন গিলটি প্লে আছে কিনা, কয়বার অ্যারেস্ট হয়েছে কিনা, এখানে এসে সুবিধা নিয়েছে কিনা, বা কি রং সুবিধা নিয়েছে, মিথ্যা বলেছে কিনা, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমার উত্তর দেওয়াটা তার প্রতি। কিন্তু অনেকেই মনে করে যে স্যার একটা শুধু বলেন যাবো কি যাব না। সেই প্রশ্নগুলো আপনারা প্লিজ আমাদেরকে এভাবে করে আপনারা বিভ্রান্তিত হবেন না, এবং আমরাও বিভ্রান্তিতে পড়ে যাই। কারণ আমি একটা কথা বললে এটা লিগ্যাল অ্যাডভাইস, আমি যদি একটা কথা বলি টেলিভিশনে যখন বলি তখন কিন্তু আমরা অ্যাটর্নি এট ল যখন পরিচয়ে কথা বলি, আপনাদের ব্যক্তিগত যখন প্রশ্ন করেন তখন কিন্তু লিগ্যাল অ্যাডভাইসে পরিণত হয়। আমি এইসব কখনো করি না, এবং আমি মিথ্যা তথ্য কখনো দেই না, এবং কাউকে আশাহতও করি না, এবং অতীতে কাউকে আশাও দিই নাই। তো যেই কারণে সবাইকে বলবো, যদি কারো পার্সোনাল কোনো ইস্যু থাকে যে কোনো একজন অ্যাটর্নি এট ল, অ্যাটর্নি নামের নিচে অ্যাটর্নি এট ল থাকলে তার সাথে গিয়ে আপনি সরাসরি দেখা করেন, অথবা কনসালটেশন ফি দিয়ে আপনারা ফোনে কথা বলেন, আপনার সিচুয়েশনটা আপনি রেকর্ড, অ্যাটর্নির সাথে কথা বললে ইউ ক্যান রেকর্ড দ্য কনভারসেশন উইথ পারমিশন। সো এই ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু হঠাৎ করে একটা প্রশ্ন করে তারপরে বলে আমি চলে গেলাম, আমি আবার অ্যারেস্ট হয়ে যাবো কেন, অ্যাটর্নি আমাকে বলছে এটা, অ্যাটর্নি তো আপনার সাথে কনসাল্ট করে নাই। সো যে ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, এবং সবারই আমি অনুরোধ করবো অপেক্ষা করতে হবে, এর ভিতরে কোনো ধরনের ভায়োলেন্সে জড়াবেন না, কোনো ক্রাইম করবেন না। যদি কোনো কিছু পরিবর্তন, স্ট্যাটাস পরিবর্তন, অবশ্যই আপনি ইমিগ্রেশনকে জানাতে হবে। তবে ডিপ্লোম্যাটিক কিছু ইমিউনিটি থাকবে, এবং আমি আবারও বলছি, সবাই আওতায় আছে, সবার ভিসা এখানে স্থগিত করা হয়েছে। তার মধ্যে কিছু এক্সেপশন থাকবে, যেমন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আমরা যদি বুঝাতে সক্ষম হই কনসুলারকে যে তার এই অসুবিধা হচ্ছে, কেউ তো ডাইং কন্ডিশনে এখানে আছে অ্যাপ্লিকান্ট বা পিটিশনার, আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি, ওইটা নিয়ে আমরা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হয়তো বা 100% গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যদি তারা মনে করে সঠিক এবং এটা গ্রাউন্ডসটা এনাফ রিজন আছে, দেন তাকে হয়তো আমরা ভিসাতে ডাকাইতে পারবো। এক্সেপশনাল সিচুয়েশন সব জায়গায় সেটাও তো আপনি এক্সেপশনের কথা বললেন, কিন্তু আপনি নিজেও বলছেন যে এটা ভয়ের বা প্যানিক সৃষ্টি হওয়ার মতোই একটি বিষয় না। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমি আমার কাছে যেটুকুন মনে হয়েছে খবরটি পড়ে, এতটা ভয়েরও কিছু নেই, যতটা না ভয় আমরা পাচ্ছি, যতটা না গুজবের ডালপালা ছড়িয়েছে। আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই, কারণ এই যে আপনি একটু আগে বললেন যে একজন সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার সেও দেশে যাবে, এখন ভয়ের ঠেলায় বলতে পারছে যে আমি যাব কিনা এই আদেশের বলে। আসলে তো ঘটনাটা তা নয়। আপনার কাছে জানতে চাইবো স্পেসিফিকলি যে আদেশের বলে নানান রকম ভিসা আছে, অনেক ক্যাটাগরি। জি, আমি আপনাকে আমি বলি, ঘটনা কিন্তু তাই। আপনি যেগুলো আসলে ঘটনা কিন্তু তাই। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা ডকুমেন্ট দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকে, এখানে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, হি ইজ ইন ট্রাবল। সেটা তো অন্য জিনিস, সেটা তো সারা বছরই ছিল। আমরা সবাইকে যদি ঘটনা সত্য, আপনি যে ইমিগ্রান্ট, আপনি গ্রিন কার্ড পেয়ে চলে যান, আই ক্যান নট ডু দিস। এই কথা বলা মানে আমি তাকে একটা না জানি বিপদে ফেলে দিচ্ছি। আমাদের এখানে 20% লোক আছে যাদের সমস্যা আছে, তারা হয়তো আপনাকেও শেয়ার করবা, তাদের বাবা মাও জানে না তার কি ঘটনা ঘটছে, সে হয়তো আড়াল করে রাখলো। কিন্তু এগুলো আড়াল করে রাখার পরে যদি একটা অ্যাডভাইস নিয়ে যায়, সো উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। সো সবাইকে অনুরোধ করবো, আপনারা বাইরে যাওয়ার আগে একজন অ্যাটর্নির সাথে অফিসে এসে বসে ইন পার্সন কনসাল্ট করবেন, যে আপনার ইতিহাস জানার জন্য। যদি কোনো ক্লিন হ্যান্ড থাকে সমস্যা নাই, কিন্তু ক্লিন হ্যান্ড না থাকলে you should talk to attorney before you leave the country, and this is very very important. And এই সিচুয়েশনটা অনেক খারাপ। আমি আপনাকে এখনো বলতেছি, অনেক গ্রিন কার্ডধারী ক্লায়েন্ট অ্যারেস্ট হচ্ছে, এয়ারপোর্ট থেকে ডিটেনশনে নেওয়া হচ্ছে। ইটস নট এ জোক অর ইটস নট এ লাইক ফেক নিউজ, ইটস এ নিউজ অ্যান্ড অথেন্টিক নিউজ। আমি ক্লায়েন্টকেও চিনি যারা গ্রিন কার্ড নিয়ে আসছে, অ্যারেস্ট হচ্ছে কারণ তাদের অতীত ইতিহাস তারা মনে করছে সব শেষ, কিন্তু রেকর্ড কিন্তু শেষ হয় না। সো বেটার সবসময় আপনারা সচেতন থাকবেন, নিজে সচেতন, নিজে রাখবেন, কারো উপর দোষারোপ না করে নিজে যাচাই বাছাই করবেন। হ্যাঁ, সেটা তো যারা অপরাধ করবে তারা যে কোনো সময় ডিপোর্ট হতে পারে, সে হয়তো সিটিজেন হলে অনেক কঠিন ব্যাপার। মাত্রাটা আবার ডিফারেন্ট, আবার এটাও আবার সবার জন্য না, কারণ ডিপেন্ড করে কি ধরনের ক্রাইম, কিভাবে নিষ্পত্তি হয়েছে। ক্রাইমের নিষ্পত্তি বিভিন্ন ভাবে হয়, কোনটা এসসিডি, কোনটা ডিসমিসাল, কোনটা হচ্ছে অর্ডার প্রোটেকশন, গিলটি প্লে,
কোনটা হচ্ছে তার শাস্তি হয়, কোনটা শাস্তি মওকুফ করে, অল ডিপেন্ডস। এই জন্য বলি, এক কথায় কোন উত্তর। সোশ্যাল মিডিয়ায় যারা বলে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, যারা, আমি কিন্তু কারো পক্ষে বলছি না, আমি লটা ডেসক্রাইব করছি ফর দ্য প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু লটা হচ্ছে এরকম যে সবার ক্ষেত্রে এক জিনিস প্রযোজ্য না। কারণ আমরা যেন অন্ধের হাতি দেখার মতো, যে আমাদের একটু কথা শোনার পরে সেও অ্যাটর্নি, আমাদের থেকে কথা শোনার পরে আপনার প্রোগ্রামের পরে অনেকে নিজে অ্যাটর্নি হয়ে যায়। তারা মনে করে যে আমি তো শুনছি, এটা অ্যাটর্নি বলছে, ওকে এটাই হবে। কিন্তু আমি যে পুরাটা তো বলার সুযোগ পাচ্ছি না এখানে। প্রত্যেকটা কেস ইজ সেপারেট এবং ইন্ডিভিজুয়াল কেসের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, এগুলো আপনার বুঝতে হবে। আমরা হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা তো একেবারেই সত্য। এই সময়টা খুব একটা ভালো নয়, অনেক কিছুর বিষয় সেটা অতীতেও ছিল। কিন্তু আমরা যদি স্পেসিফিক এই আদেশের ক্ষেত্রে আসি, নানান ক্যাটাগরির ভিসা রয়েছে। এই ক্ষেত্রে এই আদেশের বলে কারা ক্ষতিগ্রস্ত হবে বা কারা একটু হতাশার মধ্যে পড়বে, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বলা হয়েছে, যারা গ্রিন কার্ডের ক্ষেত্রে। অন্যান্য ভিসার ক্ষেত্রে কি এই আদেশ কার্যকরী কিনা এটি আগে আপনি ক্লিয়ার করুন, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এই 2021 জানুয়ারি 21, 2026 যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে অনলি ফর ইমিগ্রেশন ভিসা। রাইট। ভিসার ক্যাটাগরি দুইটা, প্রধানত দুইটা, নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, ইমিগ্রেন্ট ক্যাটাগরি। ইমিগ্রেন্ট ক্যাটাগরি হচ্ছে যারা ইন্টারভিউর পরে আপনার দেশ থেকে আসবে এবং এয়ারপোর্ট থেকেই তাকে গ্রিন কার্ডের কথা বলা হয়, আমেরিকা আসার পরেই তার গ্রিন কার্ডটা হাতে আসে, এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। আর নন ইমিগ্রেন্ট ভিসা তারা কখনো গ্রিন কার্ড পাবে না, তারা এই দেশে ভ্রমণ করতে আসে, স্টুডেন্ট হিসাবে আসে, ব্যবসা করতে আসে, অথবা ই ভিসা আছে, ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আছে, যেগুলো শুধুমাত্র ওয়ার্ক পারমিট পায়, ওগুলোর প্রতি এফেক্ট হবে না। কিন্তু বর্তমান প্রশাসন যেভাবে জিনিসগুলা তদারকি করছে, যে কোনো সময় যদি ফলস ডকুমেন্ট কেউ প্রডিউস করে, তার ফিউচার বেনিফিটও থাকবে না। হয়তো আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, অনেকে অতীতে অনেকেই শুনেছি আসছেন শুধু আসার জন্যই আসা, শুধু আসার জন্য স্টুডেন্ট হওয়া। এই জিনিসটা এখন সরকার এনকারেজ করবে না। অনেকে দেখা যায় ব্যাংকে 50 লক্ষ টাকা দেখে এসেছে, এটা কোনোভাবে তারা দেখেছে সামহাও, কিন্তু দেখা গেল পরে সে এখানে আসার পর তার কিছুই নাই। এই জিনিসগুলো সরকার, বর্তমান সরকার কিন্তু ভেরিফাই করবে। এবং বাংলাদেশকে এই লিস্টে আনার অর্থ হলো এটা। কি কারণে আনছে বাংলাদেশ লিস্টে আছে? কারণ হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যে তথ্য আদান প্রদান ওই রকম কিন্তু স্বচ্ছ না। চাইলেই কিন্তু বাংলাদেশের সব তথ্য আমেরিকা পায় না। যাদের তথ্য আমেরিকা ইজিলি রিট্রিভ করতে পারে তাদের প্রতি এই আদেশটা কিন্তু দেওয়া হয় নাই। এই জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা যদিও খুব ভালো সম্পর্ক ছিল, এখনো কতটুকু আছে আমরা জানি না, কিন্তু আমাদের তথ্য আদান প্রদানে বাংলাদেশের কোনো স্বচ্ছ রেকর্ড পাওয়া যায় না। আমেরিকাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে এক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট, ফেডারেল FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আপনার ন্যাশনাল ফিঙ্গারপ্রিন্ট সার্চ করে বলতে পারে আপনি কোথায় কখন অ্যারেস্ট হয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ফিঙ্গারপ্রিন্ট, জীবন বৃত্তান্ত দিলেও বুঝবেন না যে সে অ্যারেস্ট কোথাও হয়েছে কিনা, তার নামে মামলা আছে কিনা। এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। এইসব কারণেই বাংলাদেশ এই 75 লিস্টের দেশের লিস্টের মধ্যে আসছে, নাহলে কিন্তু এত দূর বাংলাদেশ যেত না। এটা আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবো, বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি ওইগুলোর মধ্যে চলে আসছে, যে কারণে আপনাদের সতর্ক থাকতে হবে। এই জন্য তারা কাউকে বিশ্বাস করেন। যদি তারা আমেরিকান সরকার যদি কোনো তথ্য রিট্রিভ করতে না পারে, কিভাবে তার বিশ্বাস করবে সত্য না মিথ্যা? আপনি সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন। সবাই দেখা যায় একই ডকুমেন্ট বিভিন্নভাবে প্রডিউস করা হচ্ছে একই নামে। সরকার তো তখন যখন এরা স্ক্রিনিং করে দেখুন যে রানা আহমেদের নামে একই জায়গায় বিভিন্ন লোকের সাইন হচ্ছে রানা আহমেদ নামে, অত আপনি মানুষজন একজনই। তো দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। এই জন্য আমরা সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে একটু মোটা দাগে আমরা এই আদেশের মধ্যেই থাকতে চাই, এবং বিষয়গুলো যেহেতু কনফিউশন আছে মানুষের ভেতরে, সাধারণ মানুষের ভেতরে, সেটাই কনফিউশনটা আমরা দূর করতে চাই। সমস্যা তো সবসময় থাকবে। মোটা দাগে যদি আমরা আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম বা কেসের কথা যদি বলি, 3টা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা পরিচালিত হয়। এক হচ্ছে USCIS, 2 হয়েছে ইমিগ্রেশন কোর্ট, এবং বিভিন্ন দেশের US এমবাসি বা কনসুলেট অফিসের মাধ্যমে। এই অফিসের মাধ্যমে যেটা USCIS এ যদি কারোর কোনো আবেদন বা কোনো কেস পেন্ডিং থাকে সেটা ইফেক্ট হবে কিনা, ইমিগ্রেশন কোর্টে যদি কোনো কেস বা
কোনো আবেদন পেন্ডিং থাকে সেটা ইফেক্ট হবে কিনা, নাকি এগুলো যদি না হয়ে থাকে শুধুমাত্র ইউএস এমবাসি বা কনসুলেট যে সমস্ত আবেদনগুলো আছে ইমিগ্রেন্টের আবেদনগুলো বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সেইটা ইফেক্ট, এইটা একটু পরিষ্কার করে বলুন আপনি। ধন্যবাদ ভাই, আপনি অনেক স্টাডি করে আসছেন, খুব সুন্দরভাবে প্রশ্নটা করেছেন, সবার এটা উপকৃত, সবাই উপকৃত হবে। এই আদেশটা অনলি ফর ইমিগ্রেশন ভিসা, আবারও বলছি ইমিগ্রেশন, যারা ইউএসসিআইএস না এমবাসি থেকে যে ভিসা ইস্যু করা হবে, আপনি এখনো চাইলে আপনার পরিবার যদি কোয়ালিফাইড পিটিশনার হয়ে থাকেন, আপনি আমেরিকান সিটিজেন হন অথবা গ্রিন কার্ডধারী হন, যদি আপনি কোয়ালিফাই করেন আপনার আত্মীয় স্বজনের জন্য, যেমন আপনার ভাই ছেলে, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা ভাই বোনের জন্য সিটিজেনলি অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করতে তারা এখনো বাধা দেয় নাই, এরকম বন্ধ করে নাই। এটা করতে গেলে কংগ্রেসের অনুমোদন লাগার কথা, কিন্তু তারা যেটা স্টেট ডিপার্টমেন্ট যে আদেশটা দিয়েছে এটা শুধুমাত্র কনসুলার প্রসেসিং ইমিগ্রেশন ভিসা। কনসুলার যে ইন্টারভিউ ছিল, এটা যদি গুড কজ দেখাতে না পারেন বা ইমার্জেন্সি কোনো সকজ দেখাইতে না পারেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখাইতে না পারে, তারা এগুলা স্থগিত করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য। এবং যদি কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আমরা দেখাইতে পারি, আমরা হয়তো চেষ্টা করলে এটা নিতে পারবো, কিন্তু এভরি সিঙ্গেল কেস ইজ ডিফারেন্ট। সবাই আমার কথাকে আইন মনে করবেন না, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, সবার জন্য এক হবে না। এই জন্য আপনাকে দরকার হবে যে কোনো একজন অ্যাটর্নি এট ল, নামের নিচে অ্যাটর্নি এট ল দেখলে তাদের কাছে যাবেন, কনসাল্ট করতে যাবেন। আপনি পে করেন, আমার কাছে আসার কথা আমি বলি না, যে কোনো কাছে যান, সমস্যা নাই, আপনি পে করে কথা বলেন, উইল গিভ ইউ টাইম এন্ড এফোর্টস। এবং ইউএসসিআইএস আপনি যদি I-130 অ্যাপ্লাই করার সুযোগ থাকে এখনো করতে পারবেন, আপনার ভিসা প্রসেসিং ফি আপনি দিতে পারবেন, ন্যাশনাল ভিসা সেন্টার দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তারা ফাইল প্রসেস করবে, ফাইল আপনার থেমে নাই, ফাইল থেমে নাই, শুধু থেমে আছে ইউএস এমবাসিতে ইমিগ্রেশন ভিসা। এবং আপনি কোর্টের ফাইলগুলো থেমে নাই, কোর্টগুলো আরো র্যাপিডলি যাচ্ছে, এখন অনেক কোর্টের কেস খুব র্যাপিডলি যাচ্ছে, কারণ তারা চাচ্ছে সবাইকে মানে ইমিডিয়েটলি তাড়াহুড়া করে হয় কেস অ্যাপ্রুভ না ডিনাই বের করে দিতে যাচ্ছে। প্রচুর লোক এখন অ্যারেস্ট হচ্ছে, আমি অনেক কল পাই বিভিন্ন লয়ারের যে ক্লায়েন্ট তাদের কল দেয়, স্যার তাদের যে আত্মীয় কল দিচ্ছে অ্যারেস্ট হয়ে গেছে, কোনো খবর নাই। সো এগুলো হচ্ছে, এগুলো থাকবে, ডিফারেন্ট ক্যাটাগরি, অ্যারেস্ট একটা ডিফারেন্ট ক্যাটাগরি। এবং ইউএসসিআইএস ইন্টারভিউ কিন্তু হচ্ছে, সিটিজেনশিপ ইন্টারভিউ হচ্ছে, এবং আপনার I-130 যে অ্যাপ্রুভাল ওইটাও কিন্তু ইন্টারভিউ হচ্ছে। আমাদের I-112 I-485 গ্রিন কার্ডও কিন্তু ইস্যু হচ্ছে, কিন্তু শুধুমাত্র প্রবাসে থেকে, আমেরিকার জন্য যারা প্রবাস, আমেরিকার বাইরে যারা থাকে তাদের জন্য কনসুলার ইমিগ্রেশন ভিসা প্রসেসিং স্থগিত অনির্দিষ্টকালের পরিষ্কার জন্য। করে আপনি দিয়েছেন যে এরিনাটা, এই আদেশের এরিনাটা বা পরিধিটা কোন জায়গায় আছে, অর্থাৎ ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যে সমস্ত আবেদন বা যে সমস্ত প্রসেসগুলো চলছে পেন্ডিং আছে সেগুলোর উপরে এই আদেশের কোনো রকম প্রভাব নেই বা ইফেক্ট নেই। শুধুমাত্র আপনি যেটা বললেন কনসুলেট অফিস বা ইউএস এমবাসি আমেরিকার বাইরে যেগুলো আছে, তাও শুধুমাত্র যেগুলো ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, যেগুলো শুধুমাত্র গ্রিন কার্ড ইস্যু হবে সেই ক্ষেত্রে এটা প্রভাব পড়বে, দেরি হবে, স্ক্যানিং করবে, যেটা আপনি বললেন, সেটাই তো। আমরা দর্শকদের প্রশ্নে যাব, তবে প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন নেওয়ার আগে কয়েকটা সাধারণ প্রশ্ন আছে যেটি বোধহয় যদি আমরা আলোচনা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর সেখানেই আসবে। আমি একটু কিছু সাধারণ প্রশ্ন আপনাকে করতে চাই। কারো কেস যদি, ধরুন যে কারো কেস যদি এমবাসি বা কনসুলেটে পেন্ডিং থাকে বা ইন্টারভিউ হয়নি বা হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল পায়নি, তাহলে কি তার ইমিগ্রেন্ট ভিসাটা আপাতত স্থগিত থাকবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন রানা ভাই, খুব সুন্দর প্রশ্ন। যাদের ভিসা এখনো হাতে আসে নাই, যাদের ভিসা পাসপোর্ট জমা আছে, অপেক্ষমান আছে, জানুয়ারি 21, 2026 এর পরে ওই ভিসাগুলা ইস্যু হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে, কথা হচ্ছে ভিসা ইস্যুয়েন্সের সমস্যা, কবে ইন্টারভিউ হয়েছে এটা বলা হয় নাই। জানুয়ারি 21, 26 এর পরে কোন ধরনের ভিসা এক্সেপশনাল গ্রাউন্ডস ছাড়া ইস্যু করা হবে না। হ্যাঁ, যদি কোনো এক্সেপশনাল গ্রাউন্ড থাকে, তারা যদি ফাইন্ড আউট করে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হয়তো কারো বয়স শেষ হয়ে যাবে, ইরিপেয়ারেবল হার্ম হবে, যেটার কোনো ক্ষতিপূরণ তার পক্ষে পাওয়া সম্ভব হবে না এই টাইমের জন্য, তখন তারা হয়তো ইস্যু করবে। এক্সেপশন কিন্তু থাকবে, হবে, এবং আমরা কিন্তু এক্সেপশন কেসগুলো আমরা নিচ্ছি, কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ সবাই এক্সেপশন, হয়তো আমাদেরটা যারা বলবে এক্সেপশন, তারা হয়তো এটা মন মতো নাও হতে পারে, কিন্তু উই ক্যান ডেফিনেটলি ট্রাই উইথ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এবং ইমিউনিটির বিষয়গুলো এখানে আসছে, এটা কারণ তারা জানতে চায় যে হোম কি বলবো, মানে আমাদের
পাবলিক চার্জ, যারা পাবলিক চার্জ নিচ্ছে বা নেবে কি না, এই ক্ষেত্রে ডিপেন্ড করবে তাদের বয়স, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অতীত অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতা, ওইগুলোর উপর নির্ভর করে তারা ভিসাগুলো ইস্যু করবে। বর্তমানে এই ২-৩ দিনে আমি ফেসবুকে লাইভে যাওয়ার পরে অ্যাটর্নি মঈন চৌধুরী ইউএসএ এবং মঈন চৌধুরী লাইভে যাওয়ার পরে প্রচুর কল পাচ্ছি যে স্যার আমার কি মেডিকেট বন্ধ করে দেব, আমার কি হোম কেয়ার বন্ধ করে দেব। কারণ আমি এই কথাটা কি বলবো বলে, আমি যদি বলবো বন্ধ করে দেন, পরে বলবে অ্যাটর্নি মঈন চৌধুরীর কথা শুনে বন্ধ করে দিলাম, আমার এত টাকা বছরে 50,000 টাকা লস হয়ে গেল। ওয়াই শুড আই টেক দ্য রিস্ক এন্ড ওয়াই শুড আই বি ইনভলভ উইথ ইওর ওন ডিসিশন। আপনারা নিজেরাই বিচার করেন কি করবেন। অনেকে প্রশ্ন আসছে, কনসালটেশন করে টাকা দিয়ে কনসাল্ট করে অনেক সময় নিয়ে, যে স্যার আমার যে এখন আমি স্ন্যাপ বেনিফিট পাচ্ছি, আমার তো ভাই বোনের অ্যাপ্লিকেশন খুব সহসা 2010 সালে অ্যাপ্রুভ করেছি, কদিন পরে হয়তো 2-3 বছর পর ডাক আসবে, কি করব। স্ন্যাপ বেনিফিট হচ্ছে একটা, আপনি পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, ইউ আর ডিপেন্ডিং অন দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। ওয়ারেস আপনি সিটিজেনশিপ ঠিক আছেন, আপনি যদি কাউকে যদি স্পন্সর করেন, আবার আপনি নিজেই খাচ্ছেন সরকারি সাহায্য, তা আপনি আরেকজনকে আনবেন কিভাবে? এগুলো তারা, যদিও কোনো লিখিত কিছু নাই স্পন্সরের ব্যাপারে, কিন্তু এগুলা হয়তো তারা আমলে নিতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছে, আজকে আমি তো একটা কথা বললাম, র্যাপিডলি হি ইজ এক্সিকিউটিং দ্য এক্সিস্টিং লস। এই লটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বানায় নাই, এটা 90s এর দিকে লটা ক্লিনটনের সময় ছিল, কিন্তু নবডি এনফোর্স দ্য ল। সে লটা এনফোর্স করতেছে। আমরা অবশ্যই আমরা জনগণ নিয়ে কাজ করি, হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, আমি ইমিগ্রেশন ট্রান্সফার পক্ষে কথা বলি, তার মানে এই না যে আমরা আইনের বাইরে কেউ কথা বলতে পারবো। আমরা রাস্তায় ডেমনস্ট্রেট করলে আইন পরিবর্তন হবে না, কিন্তু আমরা আইন পরিবর্তন করার জন্য ল মেকার্স দরকার। আমরা যখন ডেমোক্রেট যখন ক্ষমতায় থাকে, আমরা তখন এই সমস্যাগুলো ভুলে যাই। আমাদের ডেমোক্রেটস লিডার গুলো এই সমস্যা ভুলে যায়। যেমন ঢাকা নিয়ে তারা কিছুই করে নাই, এখন যে ডোনাল্ড ট্রাম্প যদি কিছু করে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করবো, কিন্তু ঢাকা প্রোগ্রামটা ডিফার্ড অ্যাকশন চাইল্ড ড্রাইভেল। আমি যখনই কথা বলি কংগ্রেসম্যান সিনেটের সাথে, আমি বলি যে ইউ শুড ডু সামথিং অ্যাবাউট দোজ কিডস, কিন্তু তারা কিছুই করে নাই। এক সময় ঢাকা প্রোগ্রাম চলাকালে আমাদের কিন্তু হাউস ছিল, সিনেট ছিল, প্রেসিডেন্ট ছিল, তখন আমরা ডেমোক্রেটরা আমরা কিছুই করি নাই। আমরা মনে করছি ওকে লিভ ইট অ্যালোন লাইক দিস, বাট এখন আমরা যদি সমালোচনা করি কার পক্ষে যাবে এটা বলেন। যাই হোক, আমরা এইটার মধ্যে আসি, আমরা আজকে এটার মধ্যে এসে আমাদের অনেক দর্শক আছে, সেগুলো আমরা যাব। আমরা প্রশ্নগুলোর একদম টু দ্য পয়েন্টে উত্তর দিলে তাহলে আমাদের দর্শকরা এই শঙ্কা মুক্ত হবে, যেটা আমরা বললাম যে প্যানিক থেকে মুক্তি পাবে এবং এই গুজবের ডালপালা থেকে। অর্থাৎ আপনি যে কথাটা বললেন সেক্ষেত্রে যেটা আমি প্রশ্ন করছি, যে ডিপার্টমেন্ট যদি কারো কেস এমবাসি কনসুলেটে পেন্ডিং থাকে, ইন্টারভিউ হয়ে গেছে, অ্যাপ্রুভাল পায়নি, তার মানে সেটি বন্ধ থাকবে বা স্থগিত থাকবে আপাতত। এটি আপনার কাছে আমি একটু জানতে চাই, এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার, এইটা তো ডিপার্টমেন্ট অফ স্টেটের আন্ডারেই থাকে, তাই কারো যদি কেস এনভিসিতে থাকে, এখনো এমবাসি বা কনসুলেটে যায়নি, সেক্ষেত্রেও কি সেটি স্থগিত থাকবে? ধন্যবাদ ভাই, অনেক সুন্দর প্রশ্ন। এটা আসলে জনগণ, আমি বলবো যারা টিভি24 দেখতেছেন, যদি আপনাদের মনের আশা পূর্ণ হয়, মনের কথাগুলো পরিষ্কার ক্লিয়ার বলতে পারি, আপনারা যে যার অবস্থান থেকে দাতব্য কিছু সেবা করবেন, যেটা মানুষ যেন ভাগ্যত জনগণের উপকৃত হয়। নাম্বার ওয়ান, আপনি বলেছেন যে এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার, আপনি আদেশটা দেখলে বুঝবেন যে ইমিগ্রেশন ভিসা ইস্যুয়েন্স বন্ধ, কিন্তু এনভিসি বন্ধ বলা হয় নাই, স্থগিত করে নাই। কারণ আপনার যখন ডকুমেন্ট চাইবে তারা, ইউ শুড কন্টিনিউ আপডেটিং ইউর ডকুমেন্ট। যার পুলিশ রিপোর্ট চাচ্ছে, আপনি ভিসা ফি চাচ্ছে, এগুলো দেবেন, সব দেওয়ার পরে এগুলো আপডেট হয়ে কিউতে থাকবে। কারণ তারা কিন্তু প্রসেসটা বন্ধ করে নাই, তারা বলছে যে শুধুমাত্র এটা এই প্রসেসটা স্থগিত, ইমিগ্রেশন ভিসা ইস্যু করবে না, কিন্তু এর আগের প্রসেস গুলো বন্ধ তারা বলে নাই। তারপর নির্ভয়ে, নিঃসন্দেহে, নিশ্চিন্তায় আপনাদের যদি ইনভয়েস আইডি থাকে, কেস নাম্বার থাকে, পোর্টাল ওপেন থাকে, আপনারা সব কার্যক্রম করবেন, যত তাড়াতাড়ি করবেন, তারটা ডকুমেন্টারি করাই পাবে তাড়াতাড়ি, এবং তারটা কিউতে যাবে তাড়াতাড়ি, এবং পরবর্তীতে যখন আপনার ভিসা শুরু হবে আপনাদের প্রায়োরিটি পাবে। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, পেন্ডিং নয়, আবেদন কোনো পেন্ডিং নেই, ধরুন যে আপনার কারো ভিসা মানে কনসুলেট অফিসে বা ইউএস এমবাসিতে কারো অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু পাসপোর্টে ভিসার স্টিকারটি বা ছাপটি লাগেনি, সেক্ষেত্রে কি এটাও স্থগিত হয়ে যাবে?
আর আমি এখন প্রশ্নগুলো করে না মনে হচ্ছে আমি ডোনাল্ড ট্রাম্প বসে আছি এখানে, আপনাকে বলে দেবো ভিসা নিয়ে যাও, অত মার্কো রুবিও মত বলে দেবো। না তা তো ওই জায়গায় হয়তো তাহলে ওটাও স্লো হয়ে যাবে কিনা। না, সিস্টেমটা যে স্লো হবে না, হুম ভিসা ইস্যুয়েন্স আমরা হুম যখন ল স্কুলে যখন পড়ি আমরা হুম প্রতিটা বাজ ওয়ার্ড গুলো আমরা দেখি যে কোনটার রিয়েল অর্থ কি, এবং না এটার উপর আমাদের সব টেস্ট হয়। ভিসা ইস্যুয়েন্স বন্ধ, ইস্যু হওয়ার যদি না হয়ে থাকে, ইস্যু যাদের হয়ে গেছে 21 জানুয়ারি 2026 এর আগে, তারা সেফ। এবং ভিসা যদি ইস্যু না হয়ে থাকে জানুয়ারি 2026 এর আগে বা ওই ডেটের আগে, তখন কিন্তু এই ভিসাটা ইস্যু না হইলে আপনি কিছু বলতে পারবেন না যে অ্যাপ্রুভ হয়েছিল, কেন দিবা না। আগে ইন্টারভিউ নেওয়া মানে অ্যাপ্রুভাল না, ভিসা পাইলে পরেই বুঝবেন যে কোন ডেটে ভিসা দিয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং ওই ডেটের ভিসা পাইলে আপনি মনে করেন যে আপনি সেফ, না পড়া পর্যন্ত আপনি সেফ না। আরো সমস্যা আছে, ভিসা পাওয়ার পরেও যদি আপনি ভিসা পাওয়া মানে কিন্তু ইট ডাজ নট গ্যারান্টি ইউ টু এন্টার ইনটু দ্য ইউনাইটেড স্টেটস। সিবিবি কে আপনি যদি সঠিক প্রশ্ন উত্তর দিতে না পারেন, তারা এখানে যদি কোনো গরমিল পায়, they can return the passenger or beneficiary applicant তারা to their home country। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। এমবাসি যে এরকম ইন্টারভিউ দিয়ে আসছেন, তারা প্লিজ একটু ভালো করে জানবেন ডিএস 260 কি কি লিখেছেন, এখানে যারা থাকে তারা কি করে না করে। যদি সন্তোষজনক উত্তর না দিলে এমনকি একটা পার্সেন্টেজের হবে তারা এইখানে হয়তো তাদের এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হতে পারে, যদি তারা মনে করে যে আগে আমরা ভেরিফাই করি না, এখন ভেরিফাই করলাম। অনেক ধন্যবাদ। সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে আমরা একটা প্রশ্নতে যাবো, আর একটি প্রশ্ন আপনাকে করব। কারো হয়তো 21 তারিখে ইন্টারভিউ ছিল বা 22 তারিখে ছিল, তারা হয়তো অনেকেই নোটিশ পায়নি বা চিঠিও পায়নি। তারা তো তাদের তাইলে কি হবে এক্ষেত্রে, তারা কি ইন্টারভিউতে যাবে কি যাবে না? তারা এমবাসিতে কল করলেই তাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা এমবাসি ওই টাইমে তাদেরকে জানাবে। আর যদি কোনো ধরনের ইনফরমেশন না পায়, তাদের যাওয়া উচিত, দেখা উচিত। হয়তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে তারা এটা কনসিডার করতেছে, আমরা জানি না। যদি কোনো ধরনের স্টপ নোটিশ বা মানে স্থগিত নোটিশ না পায় অথবা রিস্কেজুল নোটিশ না পায়, তারা গিয়ে দেখতে পারে। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু মেডিকেল দেওয়া আছে, হয়তো অনেক কেস তারা মানবিক কারণে নিতে পারে। এবং আমরা মানবিক কারণগুলো অনেক সময় তুলে ধরার চেষ্টা করছি এখন, যে কালকে থেকে রিসার্চ করলাম অনেক কিছু হবে, এক্সেপশন কোনো কিছু কেস থাকবে, তো সবার ক্ষেত্রে এক্সেপশন একরকম না। আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সবই করেছি। এর মধ্য দিয়ে যেটা আপনি বললেন যে প্যানিক, যেটা আপনিও বলছেন যে গ্রিন কার্ডধারী বা একজন সিটিজেনও ঘরের মধ্যে লুকিয়ে আছে ভয়ের ঠেলায়, ইত্যাদি ইত্যাদি, সেটা যারা অপরাধ করছে সেটা তো অন্য জিনিস। সাধারণ মানুষের যাদের কোনো অপরাধ নেই, কোনো রকম ভুল তথ্য বা দেয়া হয়নি। ক্লিয়ার করতে চাই, হ্যাঁ সিটিজেনের অপরাধ করলে, তাদের কোনো যদি সিটিজেন হওয়ার পরে অপরাধ করে, হ্যাঁ তাদের যদি অনলি দেশ বর্তমান আইনে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া, দেশদ্রোহী ছাড়া বা আন্তর্জাতিক সন্ত্রাস কার্যক্রম ছাড়া অন্য কিছু করলে সিটিজেনের, এছাড়া ছোটখাটো কামে সিটিজেনের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সিটিজেন হওয়ার আগে সে ক্রাইম করে থাকে এবং এই ক্রাইম গোপন করে, হয়তো অ্যারেস্ট হয়েছিল, গোপন করে সে কনভিক্ট, গোপন করে সে নাগরিকত্ব পেয়েছে, তারা ইমিগ্রেশনের সময় তারা ধরতে পারে, দে আর ইন ট্রাবল। এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কেস ইজ ডিফারেন্ট। আমি যখন কথা বলি মানুষের বিরুদ্ধে অনেক কথা চলে আসছে, নিজেও তো ভুলে গেছে। যাই হোক, আমরা বোধহয় আশা করি সাধারণ মানুষের প্রশ্নগুলো আমরা দূর করতে পেরেছি, এবং যে ভয়টা এতদিনে মানুষ পাচ্ছিল, আজকের থেকে শুধুমাত্র আপনার এই আলোচনার মধ্যে দিয়ে কিছুটা হলেও তারা পরিষ্কার হয়েছে, এবং এই গুজবের ডালপালা থেকে কিছুটা হলেও তারা মুক্তি পাবে। আমরা একটু প্রশ্নতে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মঈন চৌধুরী ভাই এবং রানা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত মহৎ একটা কাজ করতেছেন, আমাদের মনের প্রশ্নগুলো আপনারা জবাব দিয়ে দিচ্ছেন। জি থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন মঈন চৌধুরী ভাই কাছে, যে আমার ভাতিজি গত বছর স্টুডেন্ট বিষয়ে আসছিল, আন্ডারেজ কেস মাইরা, ওটা আমি ওটা অ্যাপ্রুভ করছে তারা গ্রিন কার্ডের জন্য, বাট আমি গ্রিন কার্ড পাইনি, ওটা কারেন্ট হয় নাই। তো এই মুহূর্তে আমি কিছু করতে পারি নাকি আমার কেসটা? আর আরেকটা প্রশ্ন হইলে গিয়া, যে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2012 সালে, ওই কেসগুলো তো অ্যাপ্রুভ লেটার আমি পাইছি, এখন ওই কেসগুলা
অবস্থা কি হতো বা কি হতে পারে? সেটা আমরা, আপনি যেটা বললেন আমরা নিশ্চয়ই উত্তর দেব। মই চৌধুরী, দর্শকের প্রশ্নের উত্তরে আপনি কি জবাব দেবেন? ধন্যবাদ। আপনার ভাতিজি যেহেতু এসআই যে কেসে অ্যাপ্রুভ আছে, আপনার ভয়ের কোনো কারণ নাই। টাইম আসলে আপনি অ্যাডজাস্ট করবেন। তাই যদি কোনো ক্রাইম যদি না করে থাকে, এভরিথিং শুড বি ফাইন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার ভাতিজি আপনার ভাই বোনের ভাই, আপনার যে ভাই এবং ভাবের জন্য কখনো অ্যাপ্লাই করতে পারবেন না, যেহেতু সে পরিত্যক্ত হয়েছে আপনার ফ্যামিলির কাছ থেকে। এবং আপনার যে সে পরের প্রশ্ন ছিল আপনার 2012 সালের অ্যাপ্লিকেশন কি হবে? এটা যথারীতি চলবে। আপনার অ্যাপ্রুভাল আছে, আপনি অপেক্ষা করেন। একটু ধীর গতি হবে, যেহেতু ভিসা পজ থাকবে, তো ব্যাকলগটা আরো বাড়বে। আর বেশি কিছু হবে না। যদি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারটা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি মেজর কোনো চেঞ্জ আমেরিকা পুরো শিফট না হয়ে যায়, এগুলা আপাতত দৃষ্টিতে সঠিক থাকবে। এবং আপনি যদি কোনো ডকুমেন্ট, কোনো চিঠি পান, ডেফিনেটলি আপনি তাদের স্ট্যাটাস যদি চেঞ্জ আপডেট করবেন। এবং আপনার যদি কোনো রকম অ্যাড্রেস পরিবর্তন আপডেট করবেন। এবং আপনি যদি যখন এনবিসি থেকে ডকুমেন্ট পাবেন, তখন আপনি কাজগুলো করবেন যা যা লাগে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্টাইলিশ ড্রপ, আপনি এত প্রশ্ন একটা প্রশ্ন বারবার করার কারণে অনেকের প্রশ্নই চলে গেছে। আমরা অনুরোধ করি সবসময় যে একটা প্রশ্ন একবারই করবেন, বারবার পাঠানোর দরকার নেই। এবং রাব্বি এ মাহমুদ, স্টাইলিশ ড্রপ, আপনারা যদি অনুষ্ঠানটি প্রথম থেকে দেখে থাকেন, যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সুতরাং আপনাদের এই প্রশ্নের, একই প্রশ্নের উত্তর দুইবার আমরা দিয়ে অন্য দর্শককে বঞ্চিত করতে চাই না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার স্পেসিফিক কোশ্চেন, জি কোশ্চেনটা হচ্ছে যে উইক প্রোগ্রাম যেটি আছে, জি এই প্রোগ্রামটি কি পাবলিক চার্জের আওতায় পড়বে? এক নাম্বার টু, যে মেডিকেল রিলেটেড যে ফ্যাসিলিটিস গুলো আছে, লাইক আমরা যে ধরেন মেডিসিন নেই ফার্মেসি থেকে, বা আমরা রেগুলার ডক্টর যেগুলো দেখি, ডক্টর ভিজিট যেগুলো করি, হসপিটাল যেগুলো ভিজিট করি, এগুলোর কথা বলছি আমি, হোম কেয়ারের কথা বলছি না। রেগুলার ভিজিট যেগুলো আমরা করি, এগুলো কি পাবলিক চার্জের আওতায় আসবে কিনা যদি আমাদের কো পেমেন্ট না থাকে? অনেক এটা হচ্ছে আমার কোশ্চেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। এই বিষয়ে আমি স্পেসিফিকলি কিছু বলতে চাচ্ছি না, কারণ এগুলা খুবই স্পর্শকাতর প্রশ্ন, স্পর্শকাতর উত্তর। উইক হচ্ছে WIC, ওমেন, ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড। ওইটা প্রোগ্রামটা দেওয়া হয় যদি স্টেট স্পন্সার্ড হয়। আপনারা বুঝতে হবে কি কি কারণে পাবলিক চার্জ ধরা হয়। যদি কেউ এমন কিছু করে, আপনার কনসেপ্টটা বোঝার পরে ইমিগ্রেশন লতে কিছু আপডেট আসবে। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে কিছু আপডেট করতে। এটা 2022 সালের একটা ল আপডেট ছিল, এর আগে ছিল আপডেট, সবগুলাই এখন নতুন করে কিছু রিডিফাইন করতে পারে। কারণ স্টেট স্পন্সার্ড প্রোগ্রাম গুলা ফেডারেল ফান্ড দেয় সরকার, ফেডারেল গভর্নমেন্ট, কিন্তু তদারকি করে স্টেট গভর্নমেন্ট। আজকে একজন আসলো, সে বলল যে স্যার আমি গেলাম মেডিকেড আমার ইমিগ্রেশন ক্লায়েন্ট সিটিজেন হয়ে গেছে, সে মেডিকেড করতে গেল তার মেডিকেড অফিসে। তাকে বলল তুমি কি মেডিকেড? সে বলল হ্যাঁ। আর কোনো বেনিফিট চাও, স্ন্যাপ বেনিফিট চাও? তখন বলল না। না বলার পরে তাকে দিল এক লাইনে, আর যারা স্ন্যাপ বেনিফিট নেই তাদেরকে আরেক লাইনে দিল। সো জিনিসটা কিন্তু আমেরিকাতে এখন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে অলরেডি। যেগুলো আগে তদারকি করা হতো না, এগুলো স্টেট গভর্নমেন্ট তদারকি করবে। আপনারা যার থেকে বেনিফিটটা নেন তাকেই জিজ্ঞেস করেন। এটা আয়ের উপর ডিপেন্ড করে আপনার ইনকাম কত। তবে কিছু কিছু ইমার্জেন্সি যে সার্ভিস গুলো, ইমার্জেন্সি মেডিকেল, এগুলা কখনো আওতায় পড়ে না যদি আপনি কোয়ালিফাই করেন। আবার হচ্ছে আপনি কোয়ালিফাই করেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা ইমিগ্রেশন সিটিজেনশিপ পরীক্ষায় জিজ্ঞাসা করে, have you ever lied to the United States government to get any kind of benefit? তাহলে মিথ্যা বলে আপনি যে কোনো বেনিফিট নেন, দিস ইজ এ ক্রাইম। এটা ক্রাইম বলতে আপনাকে এটার জন্য অ্যারেস্টও করতে পারে, অথবা চিঠি পাঠাতে পারে, পুরো টাকা ফেরত, সিভিল পেনাল্টি পুরো টাকা ফেরত দিতে হতে পারে। এই যাবত যা পাইছেন এই বেনিফিট সব টাকা ফেরত দিতে পারে। এবং আমরা যে জিনিস সবসময় বলি, স্পন্সর্স অব্লিগেশন, এটা আমরা গত টার্মে যখন ট্রাম্প ছিল ক্ষমতায় তখন শেষের দিকে কথাগুলো আসছিল খুব বেশি, প্রথম দিকে সেটা বুঝে নাই। এইবার যেহেতু 4 বছরের প্রথমে সুযোগটা পাইছে, সে ওই গত শেষের যে কাজগুলো করছে প্রথমে শুরু করছে, এখন 4 হাত আরো 3 বছর সময় আছে, কি করবে সেই জানে। সো এই ক্ষেত্রে স্পন্সর অব্লিগেশন হচ্ছে আমরা যখন যাকে স্পন্সর করে নিয়ে আসি
আপনি হয়তো রানা ভাই কাউকে স্পন্সর দিলেন, আপনি কিন্তু অব্লিগেটেড টু হেল্প হিম ফাইন্যান্সিয়াল। এই জন্য তারা দেখে কি আপনি পভার্টি লাইনের উপরে আপনার ইনকাম আছে কিনা, আপনি 5 জন লোক আপনার অধীনে থাকলে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, এগুলো তারা দেখে। সো স্পন্সর অব্লিগেশনটা যদি ধরে কোন সময় যদি আসে, everybody will be in trouble. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সামিনা আলী ফেসবুকে একটি প্রশ্ন রেখেছেন যে বউ ইউএসএ সিটিজেন, সে কি তার জামাইকে বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে আসতে পারবে নাকি এখন সেটা সাময়িক বন্ধ হয়ে আছে? ধন্যবাদ। বউ ইউনাইটেড স্টেটস সিটিজেন, স্বামী যদি বাংলাদেশের নাগরিক হয় অবশ্যই সে বিয়ে করতে ট্রাম্প বাধা দেয় নাই, ট্রাম্প বিয়ে করতে নিষেধ করে নাই, বিয়ে করতে পারবেন, অ্যাপ্লাইও করতে পারবেন আপনার হাজবেন্ডের জন্য যথারীতি, এবং এটা প্রসেসিং এ হবে, কিন্তু ভিসা ইস্যুয়েন্সের সময়টা একটু বিলম্বিত হতে পারে এবং আপনি অপেক্ষা করতে হবে। এবং আপনার হাজবেন্ড যদি কোনো ধরনের পাবলিক চার্জের সম্ভাবনা থাকে দেন হয়তো ভিসা রিজেক্ট হইতে পারে। এক্ষেত্রে আপনাকে কি আমি একটি প্রশ্ন করতে পারি এই প্রেক্ষিতে? অবশ্যই। ধরুন যে বলছে ইউএস সিটিজেন, সে বিয়ে করে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে যদি তার ফিয়ান্সি K1 ক্যাটাগরিতে যদি এখানে নিয়ে আসে, এখানে বিয়ে করে, তারপরে যদি অ্যাডজাস্ট করে, সেটা কি সুবিধাজনক হয় না এই অবস্থার প্রেক্ষিতেও? কারণ ওইটা তো দেরি হবে। আপনি তো বিশাল চালাকের প্রশ্ন করলেন। That's a good question. ফিয়ান্সি ভিসায় কিন্তু 12 থেকে 16 মাস সময় লাগে, তখন প্রমাণ করাটা কঠিন হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষিতে ফিয়ান্সেটা কি? ফিয়ান্সে হচ্ছে বাগদত্তা, দেখাই করলেন না বাগদত্তা কেমনে হলো আপনার। বিয়েটা হচ্ছে একটা মানে এমন জিনিস, যদি আপনার দেখা না হলে বিয়ে কিন্তু কার্যকর হয় না। আমেরিকার অনেকে প্রশ্ন করে যে স্যার আমি বাংলাদেশে বিয়ে করেছি ফোনে, দুই পক্ষই দেশের বাইরে। রানা ভাই শুনেন, কোনো পক্ষই বাংলাদেশে নাই, দুই পক্ষই দেশের বাইরে, বিয়ে করেছে তারা বাংলাদেশে। একজন হয়তো ইংল্যান্ডে, একজন আমেরিকায়। বিয়ে করেছে তারা বাংলাদেশে কিভাবে? তারা হুজুর ছিল লাইনে, হুজুরের থাকা ভিডিওতে বিয়ে পর লন্ডন আর আমেরিকায় বিয়ে পড়াইছে, আত্মীয়স্বজনের বিয়ে খাইছে। তাই আমি বললাম যে এটা কি বাংলাদেশের কোন দেশের এই আইনটা কার্যকর হইতে পারে? আপনি কাউকে দেখেন নাই, বিয়ে হইছে, দুই জায়গায় বিয়ে, তো হুজুরের বিয়েটা পড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে আইন এই জন্যই বাংলাদেশের আইনগুলো কেউ বিশ্বাস করে না, যার যার মতো এগুলো প্রয়োগ করে। ইমিগ্রেশন এগুলো অ্যাকসেপ্ট করে না। আর একটা অ্যাকসেপ্ট করে না কি কারণে? দেখবে হিন্দু ধর্মে, যেহেতু কথার প্রসঙ্গে কথা বলতে হয় আর সব কথা মনে আসে না, হিন্দু ধর্মে আগে তালাক ছিল না। অনেকে করে কি তালাক পুরোহিতের মাধ্যমে লেটার দিয়ে তালাক হয়ে যায়। এমনও ঘটনা ঘটছে তালাক সে দিয়ে আবার নতুন বিয়ে করছে, ওই মহিলা আগের বউ আর একবার বিয়ে, তার বাচ্চা টাচ্চা হয়ে গেছে, তার ঘরে বাচ্চা হয়েছে। এখন ইমিগ্রেশন এক কেস অ্যাপ্রুভ করছে, ভিসা নেওয়ার সময় গেল, তো এখন বলে তোমার তালাকটা তো বৈধভাবে হয় নাই, তো বিয়েটা অবৈধ। এই বাচ্চা তোমারই, বাচ্চা নিতে পারো কিন্তু বউ নিতে পারবে না। এবার প্র্যাকটিক্যাল কেস। তখন সে আবার আগের বউকে পাবে, খুঁজে পাবে, সে তো বিয়ে বাচ্চা হয়ে গেছে, আরেক সময় সংসার করতেছে, সে তখন করে কি আবার আগের বউকে তালাকের প্রক্রিয়া করে তালাক দিবে, তারপর নতুন বউকে বাচ্চা সহ বিয়ে করবে। এগুলো ডিসগাস্টিং ম্যাটার, কিন্তু আইনটা আপনাদের জানা উচিত। না জানলে এই মোহর বশবর্তী হয়ে বা কে কি বললো, হুজুরে বললো, কই আপনি বিয়ে করলেন, অনেকের লাইফ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মঈন চৌধুরী বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য, কারণ এই ধরনের প্রশ্ন ওঠে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। মহসিন বলছি বরঞ্চ থেকে। জি। আমার ছেলে আমেরিকান বাই বর্ন সিটিজেন। জি। সে বাংলাদেশে বিয়ে করছে, 1 বছর আগে অ্যাপ্লাই করছে। জি। এখন তার কি অবস্থা? মানে বউ এখন আনতে পারবে কিনা, এই আদেশ তার জন্য কার্যকরী হবে কিনা, এটাই আপনি জানতে চাচ্ছেন, তাই তো? অনেক ধন্যবাদ জনাব মহসিন আপনার প্রশ্নের জন্য। মঈন চৌধুরী। ধন্যবাদ। আগেও এই প্রশ্ন উত্তর দিয়েছি, যথারীতি কার্যক্রম চলবে, কিন্তু ভিসাটা ইস্যু হবে না আনটিল পাবলিক চার্জ বেরিং প্রসেসটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। এবং আমি এখানে সবসময় বলতেছি, অতীতে যারা আমেরিকায় আসছে তাদের মানে সীমা অতিরিক্ত সুবিধা নেওয়ার কারণে আজকে ভবিষ্যতে যারা আসবে তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কাকে দুষবেন বলেন? সেটাই। অনেক ধন্যবাদ মহসিন সাহেব আপনার প্রশ্নের জন্য। কার্যক্রম চলবে, তবে ভিসা ইস্যু হবে না, কারণ এটা গ্রিন কার্ড সম্পর্কিত, তো একটু হয়তো এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা। জি।
আমার মায়ের ইন্টারভিউ ছিল জানুয়ারির 15 তারিখ। সো ওরা কনগ্রেচুলেশন ইউর ইমিগ্রেন্ট ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড এই লেটারটা দিয়েছে। জি, এবং যে ব্যাপারে লিখে আছে $235 পে করার জন্য। সেই সাথে আমার মা কি ভিসা পাবে? এটাও আমরা আলোচনা করেছি। তারপর অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, তবে এখানে স্টেট ডিপার্টমেন্টে স্পষ্ট বলা আছে ভিসা ইস্যুয়েন্স বন্ধ। আপনি টাকা না দিয়ে থাকলে এবং যদি কখন দিচ্ছে আমি জানি না, ভিসা ইস্যু করা বন্ধ। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তার নীতিগত কারণে দিতে পারে, আমরা গ্যারান্টি দিতে পারি না। তবে 2026-এর জানুয়ারি 21-এর পরে ভিসা বন্ড চালু হচ্ছে এবং এই যে আপনার স্থগিতাদেশ কার্যকর হচ্ছে। অনেক ধন্যবাদ ফাতেমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আফসারা আহসান তিনি বলছেন আওয়ার F4 ভিসা ইন্টারভিউ স্কেজুল ফর 22 February 2026 ইন ঢাকা, বাংলাদেশ, but I am currently an F1 student residing in NYC. I was supposed to go back to Dhaka next week for our medical examination and interview. Should I still go? What will happen in our case? আপনি ইউএস এম্বাসিতে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকলে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার কোনো দরকার নাই, আপনি বিপদে পড়তে পারেন। এটাই বোধহয় ভালো সাজেশন হবে। আশা করি আফসারা আহসান আপনি আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন। একজন লিখেছেন ধূম্র, আসলে কি সব নামটাম লেখেন আপনারা, শিপলু। আচ্ছা, শিপলু বলেই আমরা ধরি যে আপনি বলছেন যে আমি আমার বউয়ের জন্য 2023 জানুয়ারিতে অ্যাপ্লাই করেছি, তখন আমি গ্রিন কার্ড ছিলাম। আমি গত সেপ্টেম্বর মাসে সিটিজেন হয়ে কেস আপডেট করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাই নাই, কোনো রকম অ্যাপ্রুভাল লেটার পাই নাই। কি করণীয় এটার ব্যাপারে? আপনি কি অ্যাপ্রুভাল লেটার না পেয়ে থাকলে অবশ্যই অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরেই আপনি এনবিসিতে আপনার সব ডকুমেন্ট জমা দিতে হবে, এই কার্যক্রমগুলো চলবে। তারপরে ভিসা যখন ইস্যুর সময় আসবে তখন আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ শিপলু আপনার প্রশ্নের জন্যে। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন। শুধু আপনার কাছে একটি বিষয় জানতে, যদিও আপনি বলেছেন এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো রাস্তা একজন অ্যাটর্নি ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে একজন সাধারণ মানুষকে বা আমার মতো একজন মানুষকে কি উপদেশ দেবেন যে এই পরিস্থিতিতে বা এই পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে কোনো বিকল্প রাস্তা কি আছে কিনা? এই পরিস্থিতি উত্তরণের একটা মাত্র উপায়, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলতে হবে তার এটা ড্র করেন নিষেধাজ্ঞাটা। আর যেটা বাস্তব যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষার কোনো বিকল্প নাই, অপেক্ষাই করতে হবে। এটা আপনাদের কারো হাতে না, বাংলাদেশ সরকারেরও হাতে না, কারণ বাংলাদেশ সরকার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মিস্টার ইসলাম আমেরিকায় গেলে পাবলিক চার্জ হবে না। নিজের দেশে আমাদের কোনো ঠিক ঠিকানা আমেরিকার লোককে কেমনে আদেশ দেবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে এর মাধ্যমে আমি বুঝে দিচ্ছি, আপনারা যারাই সময় পাচ্ছেন তারা ইংলিশটা একটু শিখে আসবেন এবং লার্নিং স্কিল, কোনো একটা স্কিল ডেভেলপ করে আসবেন। আপনার দেশে আসার জন্য বেকার থাকতে না হয়, সরকারি সাহায্য নিতে না হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক, আমাদের দেশের জন্য লজ্জাজনক। অনেক ইয়াং লোকজন এসে কাজ করে না, বা 50-এর উপর হইলে তারা মনে করে তারা বয়স্ক হয়ে গেছে, আর কিছু করার নাই। অথচ আমাদের দেশের প্রেসিডেন্টের বয়স 80 বয়সের উপরে, বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা তার বয়স 85 বছর। তো আমরা এই দিক বিবেচনা করে সঠিক তথ্য দেব এবং সৎ অনেস্ট থাকার চেষ্টা করব, আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করব। উই ফিল প্রাউড অফ আওয়ার বাংলাদেশি সিটিজেন্স ইন আমেরিকা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার অনেক ব্যস্ত সময়, সেই ব্যস্ততা সময় থেকে আপনাকে আমরা একটু নিয়েছিলাম এবং আপনিও সেই সময়টা দিয়েছিলেন এবং চমৎকার আলোচনা করেছেন। আলোচনার মধ্যে দিয়ে এটি একটা ভালো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি দিতে পেরেছেন। এই আলোচনার মধ্যে দিয়ে আশা করি যে গুজবটা বাজারে আছে সেটি হয়তো নিরসন হবে। আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, গত 14ই জানুয়ারিতে যে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সহ 75টি দেশের যে ইমিগ্রেন্ট ভিসার যে স্থগিতাদেশ দিয়েছে, পজ সাময়িকভাবে স্থগিত থাকবে, কি কারণে থাকবে সেটা আমরা বলেছি। এটার প্রেক্ষিতে শুধুমাত্র একটি বিষয়, যেটা মানুষ এত ভয় পেয়ে যাচ্ছেন,
শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। আমেরিকার যেটা আমরা বলেছি ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যে সমস্ত কার্যাবলী, আপনার অনেক প্রশ্ন ছিল এই সম্পর্কে, আমি পড়িনি, তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিতভাবে চলতেই থাকবে। এক্ষেত্রে এই স্থগিতাদেশ কোনো রকম বাধা সৃষ্টি করবে না। শুধুমাত্র যেটা আমেরিকার বাইরে যে ইউএস এমবাসি যেগুলো আছে বা কনসুলেট যেগুলো আছে সেখানেও শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, অর্থাৎ যে ভিসায় গ্রিন কার্ড পাওয়া যায় সেই ভিসার ক্ষেত্রে কার্যক্রম স্থগিত থাকবে। এই যে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করা হবে, স্ন্যাপ সুবিধা বা এই যে সুবিধাগুলো নেওয়া হচ্ছে, পাবলিক চার্জ যেটাকে আমরা বলি, সেই পাবলিক চার্জগুলো নেওয়া হচ্ছে, সেটি যাচাই বাছাই করার জন্য হয়তো একটু দেরি হবে কিছুদিন। কতদিন পর্যন্ত দেরি হবে এটা অনির্দিষ্টকাল বলা হয়েছে, তবে কতদিন থাকবে সেটা আমরা জানি না। সুতরাং কেবলমাত্র এইগুলো ছাড়া নন ইমিগ্রেন্ট যে ভিসাগুলো আছে, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, B1 B2 ভিসা ইত্যাদি, যে সমস্ত ভিসাগুলো আছে, J1 ভিসা আছে, K1 L1, এই সমস্ত ভিসার ক্ষেত্রে কিন্তু এই বারটা বা এটি কিন্তু প্রযোজ্য নয়। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা আজকে যে পরিষ্কার করেছি, তাতে করে আশা করি যে প্যানিকটা সৃষ্টি হয়েছিল সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি, এবং যে গুজবের ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছিল সেটা আমরা ছেটে দিতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।